আচ্ছা, পশ্চিম এশিয়ার একটা সংকট, অথচ এর চাপ পড়ছে সারা বিশ্বের অর্থনীতির ওপর। কিভাবে একটা আঞ্চলিক ঝামেলা থেকে কিভাবে পুরো দুনিয়া জুড়ে অর্থনৈতিক কাঁপুনি শুরু হতে পারে? চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। আর বিশেষ করে দেখব আইএমএফ মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ নিয়ে কি ভাবছে বা কি ওয়ার্নিং দিচ্ছে। প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? যে কিভাবে একটা নির্দিষ্ট জায়গার গণ্ডগোল পুরো বিশ্ব অর্থনীতিকে এমনভাবে ঝাঁকিয়ে দিতে পারে। আসলে এখনকার দুনিয়ায় কোনো কিছুই তো আর লোকাল বা স্থানীয় নেই, সব কিছুই গ্লোবাল। তো চলুন দেখি এই বিশেষ সংঘাতটা কিভাবে এত বড় আর্থিক প্রভাব ফেলছে। এই যে সংকটের কথা বলছি, এর একেবারে কেন্দ্রে আছে কিন্তু আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যেকার যে টেনশনটা চলছে সেটা। আর এই রাজনৈতিক উত্তাপটাই আসলে বিশ্ব অর্থনীতির জন্য একটা ঝড়ের সংকেত দিচ্ছে। আর দেখুন, এই পরিস্থিতি নিয়ে সবথেকে বড় যে ওয়ার্নিং সেটা কিন্তু দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফ। তাদের কথাটা বেশ চিন্তার। ওরা দুটো দিকে আঙুল তুলেছে। এক, সারা দুনিয়ায় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার রিস্ক, আর দুই, বিশ্বের যে ইকোনমিক গ্রোথ সেটার গতিও কমে যেতে পারে। বলা যায় এই সংকটের প্রধান অর্থনৈতিক ধাক্কাটা এখানেই। আচ্ছা, তো এই যে অর্থনৈতিক সংকটের কথা বলছি, এর পেছনে আসল কারণগুলো কি? মূলত 4টে জিনিসকে দায়ী করা হচ্ছে। প্রথমত, জ্বালানির দাম বাড়ছে। দ্বিতীয়ত, তেল আর গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর ক্ষতি হচ্ছে। তৃতীয়ত, ফার্টিলাইজার বা সারের সাপ্লাই কেনে সমস্যা হচ্ছে। আর সবশেষে, ব্যবসা এবং সাধারণ মানুষ কারোরই যেন কনফিডেন্স নেই। এই 4টে জিনিস মিলেই কিন্তু বিশ্ব অর্থনীতির ওপর একটা বিরাট চাপ তৈরি করছে। আমরা বারবার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কথা বলছি, তাই না? এর সোজা মানে হল সব কিছুর দাম বেড়ে যাওয়া, মানে আমাদের পকেটে চাপ পড়া, দৈনন্দিন খরচ বেড়ে যাওয়া। তো এই সংকটের কারণে ঠিক কিভাবে এটা ঘটছে, চলুন সেটা একটু দেখি। দেখুন, এই সংকটের সবথেকে তাড়াতাড়ি আর স্পষ্ট প্রভাবটা পড়েছে কিন্তু জ্বালানির দামে। সংকটের পর দামটা কিভাবে একলাফে বেড়ে গেছে সেটা দেখলেই বোঝা যায়। আর এর এফেক্টটা শুধু গাড়ির তেলে সীমাবদ্ধ নেই, একদম ট্রান্সপোর্ট থেকে শুরু করে ফ্যাক্টরির প্রোডাকশন পর্যন্ত সব কিছুর খরচই কিন্তু এর জন্য বাড়তে শুরু করেছে। আর মজার ব্যাপার হলো, এই টেনশনটা কিন্তু শুধু আইএমএফের একার নয়। বিশ্বের বড় বড় দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু এই ইনফ্লেশন বাড়া নিয়ে একই রকম ভয় পাচ্ছে। আর যখন এতগুলো বড় সংস্থা এক সুরে কথা বলে, তখন বুঝতে হবে যে ব্যাপারটা আসলেই সিরিয়াস। এই যে গণ্ডগোলটা চলছে, এর প্রভাব কিন্তু দুই দিক থেকেই পড়ছে। একদিকে যে জায়গাগুলোতে সংঘাত চলছে সেখানে প্রোডাকশন কমে যাচ্ছে, আর একটা লম্বা সময়ের জন্য অর্থনীতির ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। আবার অন্যদিকে সারা দুনিয়ার সাপ্লাই চেইনটা গণ্ডগোল হয়ে যাওয়ায় সবার জন্যই জিনিসপত্রের দাম বাড়ছে। মানে ঝামেলাটা ভালোই এক জায়গায়, কিন্তু এর অর্থনৈতিক ঢেউটা কিন্তু সারা বিশ্বেই লাগছে। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, এটা সামলানোর জন্য করাটা কি হচ্ছে, মানে সলিউশনটা কি? চলুন এবার দেখি বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলো কি স্টেপ নিচ্ছে। আইএমএফ কিন্তু বসে নেই। তারা দুটো ধাপে একটা প্ল্যান করেছে। প্রথমটা হলো পুরো দুনিয়াকে ওয়ার্নিং দেওয়া, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। আর দ্বিতীয়টা, যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হলো তাদের লোন দেওয়ার ক্ষমতা বাড়ানো। এটা কিন্তু শুধু একটা রিয়াকশন না, বরং সংকটটা সামলানোর জন্য একটা অ্যাক্টিভ আর ওয়েল থট স্ট্র্যাটেজি। এখন এই যে লোন দেওয়ার ক্ষমতা বাড়ানোর কথা হচ্ছে, এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই অর্থনৈতিক ঝড়ের মধ্যে যে দেশগুলো সবথেকে বেশি বিপদে পড়েছে তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া। এটাকে অনেকটা একটা গ্লোবাল সেফটি নেটের মতো ভাবতে পারেন, যা দুর্বল অর্থনীতির দেশগুলোকে একেবারে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। তাহলে সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আজকের এই কানেক্টেড দুনিয়ায় কোনো আঞ্চলিক সমস্যা আর শুধু ওই অঞ্চলের মধ্যে আটকে থাকে না। এর প্রভাব, এর ঢেউ খুব তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনাটা তো আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিল। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, একটা আঞ্চলিক গণ্ডগোলের জন্য পুরো বিশ্ব অর্থনীতির এমন নড়বড়ে অবস্থা, এটাই কি তাহলে আমাদের জন্য নতুন নরমাল হতে চলেছে? এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবার সময় এসে গেছে। কারণ কে বলতে পারে, ভবিষ্যতে হয়তো এমন পরিস্থিতি আরও দেখতে হতে পারে।